ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভর। এই দুটো বিষয় সম্পর্কিত যা কিছু আছে সব কিছু আমাদের আজ কমপ্লিট হয়ে যাবে। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এই জায়গাগুলো যদি না বুঝে থাকো তাহলে কিছুতেই করতে পারবে না, আর যদি বুঝে থাকো তাহলে অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। তাহলে চলো আজকের ক্লাসটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। এখানে তো জানোই কেমিস্ট্রি খুব সহজ লাগবে, দেখো আজকের ক্লাসটাও খুব সহজেই বুঝতে পারবে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে পারমাণবিক ভর এবং আণবিক ভর সম্পর্কিত দুটো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেখবে দেওয়া আছে। একদম শুরুতেই আমি বানিয়েছিলাম, অর্থাৎ প্রথমের দুটো ভিডিও হচ্ছে এই সম্পর্কিত আছে। তাহলে ওই দুটো ভিডিও আগে অবশ্যই দেখে নেবে, কারণ ওই দুটো ভিডিও দেখলে তোমাদের প্রাথমিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই ভিডিওটা দেখবে, তখন দেখবে খুব সহজেই সব কিছু বুঝতে পারছো। এবং ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তোমরা আগে ওই দুটো ভিডিও দেখে নাও, যারা দেখে রাখোনি আগে। আর যারা দেখেছো তারা সরাসরি এই ভিডিওটা দেখতে পারো, অসুবিধা নেই। পারমাণবিক ভর সম্পর্কিত আমি তবুও একটু হালকা আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখছি। ওই দুটো ভিডিও যদি দেখে থাকো তাহলে পুরো ক্লিয়ার থাকবে অলরেডি, আর যদি না দেখে থাকো একটু হালকা আইডিয়া দিয়ে রাখছি। যেমন হচ্ছে কোনো মৌলের, ধরো হাইড্রোজেনের আমরা সংকেত কী লিখি? 1H1। এক্ষেত্রে পারমাণবিক ভর যেটা যেটা পারমাণবিক ভর সেটা হচ্ছে তোমার উপরে যে ভর সংখ্যাটা থাকে এটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হবে 1, বা অক্সিজেনে আমরা কি লিখি 8O16। ভর সংখ্যা কত এক্ষেত্রে? 16। ভর সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক ভর। এটাই বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে দেয়া থাকে না, যে কারণে ছেলেদের কনফিউশন হয়, স্টুডেন্টদের কনফিউশন হয়। যাই হোক, যেটা ভর সংখ্যা সেটাই হবে তার পারমাণবিক ভর। মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। একই রকমভাবে কার্বনের পারমাণবিক ভর কত হবে বলো তো? আশা করি ঠিকই বলেছ, 12। কারণ কার্বনটাকে আমরা কি লিখি? 6C12। তার মানে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। নাইট্রোজেনের একই রকমভাবে পারমাণবিক ভর হবে 14। এটা হালকা করে একটু আইডিয়া দিয়ে রাখলাম। ওই আগের দুটো ভিডিও যদি দেখে থাকো তাহলে তো এগুলো আগের থেকেই ভালোভাবেই বুঝে আছো। আর যদি না দেখেছো ওই দুটো কিন্তু অবশ্যই আগে দেখে আসো, আমি বারবার করে বলছি। যাই হোক, এখন যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে গড় পারমাণবিক ভরটা আমরা প্রথমে দেখব। অর্থাৎ মৌলগুলো দেখবে, যদি পারমাণবিক ভর লক্ষ্য করো, পর্যায় সারণী যদি বাড়িতে কেনা থাকে দেখতে পারো, বা বইয়ে দেখবে পর্যায় সারণী দেওয়া থাকবে, এবং তাতে দেখবে পারমাণবিক ভরের মানগুলো দেওয়া আছে। তো পারমাণবিক ভরের মানগুলো একটু উল্টিয়ে দেখবে যে ওখানে কিন্তু অনেক মৌলের পারমাণবিক ভর কিন্তু ভগ্নাংশে আছে, অর্থাৎ পয়েন্টে আছে দেখবে। অর্থাৎ আমরা যেটা নর্মালি দেখছি ভর সংখ্যা, যেমন হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে 8O16, এটা তো একটা পূর্ণ সংখ্যা। তার মানে অক্সিজেনের হচ্ছে তোমার 16। কিন্তু যদি অ্যাকচুয়াল পারমাণবিক ভর দেখতে যাও তাহলে দেখবে 16 পয়েন্ট সামথিং দেওয়া আছে। বা ক্লোরিনেরটাই তুমি যদি দেখো, ক্লোরিনে হচ্ছে 17Cl35। নর্মালি আমরা এটা জানি, তার মানে এর এর ক্ষেত্রে পারমাণবিক ভর 35 হওয়ার কথা। কিন্তু ক্লোরিনের পর্যায় সারণীতে তোমরা গিয়ে দেখবে যে পারমাণবিক ভর দেওয়া আছে 35.5। এটা দেওয়া নেই, 35.5 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এই ফ্র্যাকশন কেন চলে আসছে, ভগ্নাংশ কেন চলে আসছে, বা পয়েন্ট কেন চলে আসছে, এই বিষয়টা একটু আগে আলোচনা করে নিই আমরা। এটার কারণ হচ্ছে যে প্রকৃতিতে সমস্ত প্রায় মৌলগুলো দেখবে আইসোটোপ আকারে থাকে। আইসোটোপ মানেই তো বুঝতেই পারছো যে যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন ভর সংখ্যা থাকবে। যেমন হচ্ছে ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, 17Cl35 আর 17Cl37। এই দুটো আইসোটোপ আছে। বা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখো তিনটে আইসোটোপ আছে, 1H1, 1H2 আর 1H3। একটা হচ্ছে প্রোটিয়াম, এটা ডয়টেরিয়াম, এটা ট্রিটিয়াম। তাহলে যে কোনো মৌলই প্রায় বেশিরভাগই দেখবে যে প্রকৃতিতে আইসোটোপ আকারে থাকে, অর্থাৎ ওর অনেকগুলো আইসোটোপ রয়েছে, অনেকগুলো না হলেও দুটো তিনটে থাকতে পারে। তাহলে যখনই আইসোটোপ থাকছে তাহলে এর যদি ধরো ক্লোরিনের যদি আমরা পারমাণবিক ভর বলি তাহলে কোনটা বলবো, এটা বলবো না এটা বলবো, মানে 35 বলবো না 37 বলবো? তাহলে এটা একটা কনফিউশনাল বিষয়। সেই জন্য এটার জন্য বিজ্ঞানীরা কি করেছেন যে এই দুটো আইসোটোপকেই কনসিডার করা হয়েছে, এবং ওদের প্রকৃতিতে যেটা প্রাচুর্য আছে, মানে যতটা পরিমাণ পাওয়া যাচ্ছে, এটা যত পার্সেন্ট আছে, এটা যত পার্সেন্ট আছে প্রকৃতির মধ্যে, সেই পার্সেন্টেজ অনুযায়ী ওদেরকে গড় করে নেওয়া হয়। অর্থাৎ প্রাচুর্য অনুযায়ী আনুপাতিক গড় করা হয়, দিয়ে যেটা বেরোয় সেটাকেই বলা হচ্ছে পারমাণবিক ভর বা গড় পারমাণবিক ভর। ভালোভাবে যদি বলা হয় তাহলে গড় পারমাণবিক ভর। এবার যখনই গড় করতে যাবে তখনই দেখবে ফ্র্যাকশন চলে আসছে। তবে এই গড়টা নর্মাল গড় নয়, মানে 35 + 37/2 করে দিলে হবে না। এটা প্রাচুর্য অনুযায়ী আনুপাতিক গড়। একটু ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি দেখো। এটাকে একটা সাধারণ ইকুয়েশন দেওয়া যেতে পারে যে কোনো একটা মৌলের গড় পারমাণবিক ভর দাঁড়াবে
তার যে আইসোটোপগুলো আছে সেই আইসোটোপগুলো শতকরা প্রাচুর্য ইনটু পারমাণবিক ভরের যদি আমরা সামেশন করি, অর্থাৎ সামেশন বলতে সাম অর্থাৎ অ্যাডিশন করা হচ্ছে ডিভাইডেড বাই 100। তার মানে কি, একটু উদাহরণ দিলেই দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা মৌল প্রকৃতিতে যার 3টে আইসোটোপ আছে, তো 3টে আইসোটোপের মধ্যে একটাই ধরো X% পাওয়া যাচ্ছে প্রকৃতিতে একটা আইসোটোপ। যেমন হাইড্রোজেনেরটাই তুমি যদি ভাবো, তাহলে 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। সেরকম কোনো একটা মৌলের ধরো একটা আইসোটোপ X% আছে প্রকৃতিতে, একটা Y% আছে, আর একটা হচ্ছে Z% আছে। প্রকৃতিতে বিভিন্ন মাত্রায় থাকতে পারে, কোনোটা বেশি থাকবে, কোনোটা কম থাকবে, কোনোটা খুব কম থাকতে পারে। এবং যে আইসোটোপটা X% আছে তার পারমাণবিক ভর হচ্ছে A, অর্থাৎ ভর সংখ্যাটা হচ্ছে A। আমরা একটা সাধারণ উদাহরণ নিচ্ছি শুধুমাত্র, যেটা Y% আছে তার হচ্ছে B, এবং যেটা Z% আছে তার হচ্ছে C। তাহলে এই মৌলটার ক্ষেত্রে যেটা পারমাণবিক ভর আসবে, পারমাণবিক ভর সমান আমরা লিখব কি X ইন্টু A, অর্থাৎ প্রথম আইসোটোপটা যেটা পার্সেন্টেজ প্রকৃতিতে ইন্টু তার পারমাণবিক ভর, এ দেখো শতকরা প্রাচুর্য ইন্টু পারমাণবিক ভর, প্লাস সামেশনটা এই কারণে দেওয়া আছে প্লাস করার জন্য। এরপর দ্বিতীয় আইসোটোপটা করা হবে Y ইন্টু B প্লাস Z ইন্টু সি। সবগুলোর প্রাচুর্য অনুযায়ী আনুপাতিক গড় নেওয়া হলো ডিভাইডেড বাই 100। তাহলে এটা যদি করে দেওয়া হয় তাহলে ওর গড় পারমাণবিক ভরটা চলে আসবে। অর্থাৎ এটা যেটা পাচ্ছি আমরা পারমাণবিক ভর বলছি, কিন্তু যদি খুব ক্লিয়ারভাবে বলতে হয় তাহলে এটা হচ্ছে গড় পারমাণবিক ভর, কারণ আইসোটোপ তো রয়েছে। এরকম দেখবে সব মৌলেরই প্রায় আইসোটোপ থাকবে। একটা বাস্তব উদাহরণ নেওয়া যায়, যেমন হচ্ছে ক্লোরিনেরটা যদি আমরা দেখি, ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে 17Cl35 আর একটা হচ্ছে 17Cl37। এই দুটো আমরা জানি ক্লোরিনের আইসোটোপ রয়েছে। তার জন্য ক্লোরিনের যেটা পারমাণবিক ভর আসবে সেটা হচ্ছে, যেটা 35 আছে সেটার পার্সেন্টেজ আমরা দেখতে পাবো 75% থাকে প্রকৃতিতে, আর যেটা 1737 এটা 25% মোটে আছে। এগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা বের করেন যে কত পার্সেন্ট আছে। মানে তোমাদের যদি কোশ্চেন আসে এটা থেকে কোনো ম্যাথ করতে দেয় তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকবে, ভর সংখ্যা দেওয়া থাকবে, তোমাদের শুধু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে পারমাণবিক ভর কত হবে, যে 35 ইন্টু 75%, যতটা পার্সেন্টেজ আছে ইন্টু তার পারমাণবিক ভরটা, প্লাস 37 যে আইসোটোপটা সেটা আছে 25%, তার মানে ইন্টু 25 দিয়ে দেওয়া হলো ডিভাইডেড বাই 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে, দেখবে ক্যালকুলেশনে করে নেবে ক্যালকুলেটর দিয়ে, 35.5। তাহলে এটাই হবে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এই কারণে 35 আর 37-এর গড়টা 35.5 আসছে, 36 আসছে না। তার কারণ কি, এর দেখো পার্সেন্টেজটা বেশি আছে অনেক, যেটা 35 সেটা অনেক বেশি পরিমাণ প্রকৃতিতে রয়েছে। এই কারণেই বলা হলো যে শতকরা প্রাচুর্য অনুযায়ী তার আনুপাতিক গড় নেওয়া হয়, অর্থাৎ প্রকৃতিতে যতটা আছে সেইটা অনুযায়ী গড়টা করা হয়। তার জন্যে যেটা আলটিমেট এসছে গড়টা, সেটা দেখো এই মানটার কাছাকাছি 35-এর কাছাকাছি এসছে, কারণ এর প্রাচুর্যটা বেশি আছে। এই জন্য তোমার দেখবে হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ আছে ওর আবার 1H1টা প্রায় 99% আছে, 1H2, 1H3 এই দুটো খুবই কম পরিমাণ, যে কারণে হাইড্রোজেনের গড়টা দেখবে আসে 1.008, বইয়ে দেখবে অনেক জায়গায় পেয়ে যাবে। মানে 1H1 এর হচ্ছে 1, 1H2 এর ক্ষেত্রে 2, আর 1H3 এর ক্ষেত্রে 3। তাহলে তোমাদের মনে হতে পারে যে 3টের গড় করলে মোটামুটি 2-এর কাছাকাছি আসবে, কিন্তু এরকমটা হয় না, 1-এর কাছাকাছি যায়। কেন যায়, কারণ 1H1 যেটা আছে সেটা প্রকৃতিতে অনেক বেশি পরিমাণে আছে, প্রায় 99%। মানে টোটাল যে হাইড্রোজেন আছে তার 99% হচ্ছে 1H1। তাহলে গড় পারমাণবিক ভর আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলে। এরপরে পারমাণবিক ভর সম্পর্কিত আমরা 3টে টার্ম, বিশেষ টার্ম, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, এগুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে। প্রথম টার্মটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, তারপরে হচ্ছে গ্রাম পরমাণু, আর গ্রাম পরমাণুর সংখ্যা। দেখো একই ধরনের অনেকটা টার্মগুলো একটু ভালো করে শিখে নেবে, যারা প্রথমবার শুনছো, যারা অলরেডি একটু করে রেখেছো তাদের পক্ষে সহজ হবে অনেকটাই। তো যাই হোক, ভালো করে একটু করে নিলে খুব সহজেই শিখতে পারবে। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, আর গ্রাম পরমাণুর সংখ্যা, এগুলো কি বটে আমি সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমত আসছি আমি গ্রাম পারমাণবিক ভর। কোনো একটা মৌলের যেটা তার পারমাণবিক ভর, যেমন হচ্ছে অক্সিজেন, অক্সিজেনে কি 8 ও 16, তার মানে এর পারমাণবিক ভর কত, 16। তাহলে কোনো একটা মৌলে যেটা তার পারমাণবিক ভর সেটাকে যদি গ্রামে প্রকাশ করে দাও, অর্থাৎ শুধু গ্রাম শব্দটা যোগ করে দাও, তাহলে এইটাই হয়ে যাবে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। একই রকমভাবে কার্বনের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর হবে 12 গ্রাম, বা হাইড্রোজেনের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর হবে
1.008 লিখতে পারি, বা রাফলি আমরা 1ও লিখতে পারি, 1 গ্রাম। উপরে যেটা আছে সেটা 1, আর খুব গড় নির্ণয় করে যদি একদম অ্যাকুরেট লেখা হয় তাহলে 1.008 লিখতে পারো। যাই হোক, তাহলে গ্রামে প্রকাশিত যে পারমাণবিক ভরটা, এটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। আশা করি বোঝা গেছে, খুব সহজ জিনিস। এটা একটা ভরকে শুধুমাত্র ইন্ডিকেট করছে, কারো ক্ষেত্রে 16 গ্রাম, কারো ক্ষেত্রে 12 গ্রাম, কারো ক্ষেত্রে 1 গ্রাম। যে কোনো মৌলের যদি আমরা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি তাহলে সেটাই হবে তার গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ এটা একটা ওজনকে অর্থাৎ ভরকে ডিফাইন করছে। নেক্সট আমরা আসবো গ্রাম পরমাণু। দেখো গ্রাম পরমাণু বিষয়টা কীরকম, এটা আর এটার মধ্যে খুব সূক্ষ্ম একটু পার্থক্য আছে। গ্রাম পরমাণু বলতে এটা নির্দিষ্ট পরিমাণে একটা পদার্থকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এইটা তোমার ভরকে বোঝানো হচ্ছিল, ওজনটাকে, আর এইটাকে এটা বোঝাচ্ছে পদার্থটাকে। এটা কি না, কোনো একটা মৌলের যেটা তার পারমাণবিক ভর তত গ্রাম মৌলটাকে অর্থাৎ পদার্থটাকে, এটা ধরো পদার্থটা, তত গ্রাম মৌলটাকে বলা হচ্ছে ওর 1 গ্রাম পরমাণু। তার মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান আমরা বলতে পারি 16 গ্রাম অক্সিজেন, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন। এটা কিন্তু ওজনটাকে নয়, এটা পদার্থটাকে বোঝাচ্ছে, যে 16 গ্রাম অক্সিজেনকে বোঝাচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তো এই গ্রাম পরমাণুটা একটা ইউনিট। এটাকে এমনভাবে ভেবো না যে 1 গ্রাম আর অক্সিজেনের পরমাণু, 1 গ্রাম অক্সিজেনের পরমাণু আছে, এরকম নয় কিন্তু। গ্রাম পরমাণু একটা আলাদা ইউনিট। 1 গ্রাম পরমাণু অক্সিজেন তার মানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন, পদার্থটাকে বোঝাচ্ছে। এখন দেখো এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হতে পারে যে এটা আর এটা তো প্রায় একই লাগছে, কিন্তু একই হলেও ব্যাপারটা একটু আমি পার্থক্য করে দিচ্ছি। দেখো তোমাদের অনেকের একই মনে হতে পারে। ধরে নাও তোমার ওয়েট হচ্ছে 50 কেজি। এখন তো তোমার 50 কেজিতে বেশি হতে পারে বা কম হতে পারে, সেটা নিয়ে যাচ্ছে না। ধরে নাও যে 50 কেজি তোমার ওজন। তাহলে তুমি আর ওই যে 50 কেজি, দুটো কি একই জিনিস? মানে 50 কেজি যে বিষয়টা সেইটা আর তুমি, দুটো কি একই? ধরে নাও প্রশান্ত বলে একটি ছেলে আছে, তার ওজন হচ্ছে 50 কেজি। তাহলে 50 কেজি বলতে যেটাকে আমরা বোঝাচ্ছি 50 কেজি, এটা একটা ভরকে বোঝাচ্ছে। আর প্রশান্ত, দুটো কি একই জিনিস? একই কিন্তু নয়। প্রশান্ত একটা মানুষ, আর 50 কেজিটা হচ্ছে একটা ওজন। 50 কেজি অন্য কারোর ওজনও হতে পারে, আর প্রশান্তটা কিন্তু একটা নির্দিষ্ট মানুষকেই বোঝাচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। সেরকম একই ব্যাপার যে গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম পরমাণু, এটা ভরটাকে বোঝাচ্ছে, এটা একটা ওজনকে বোঝাচ্ছে, আর এটা একটা পদার্থকে বোঝাচ্ছে। দুটো জিনিস কিন্তু একটু হলেও আলাদা। আচ্ছা, নেক্সট আমরা আসবো গ্রাম পরমাণুর সংখ্যা। কারণ গ্রাম পরমাণুর সংখ্যাটা কি না, কোনো একটা নির্দিষ্ট ওজন ধরো দেওয়া আছে, দিয়ে বললো ধরো 32 গ্রাম অক্সিজেন তোমাকে দেওয়া হয়েছে, দিয়ে বলা হলো যে কত গ্রাম পরমাণু অক্সিজেন আছে ওতে। তাহলে 1 গ্রাম পরমাণু মানে তো 16 গ্রাম আমরা জানি, তাহলে সেটা দিয়ে ভাগ করে দিলেই হবে। অর্থাৎ গ্রাম পরমাণু সংখ্যা মানে আমরা বলতে পারি প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, অর্থাৎ যে পরিমাণ ভর তোমার নির্দিষ্ট দেওয়া হবে তাকে পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই গ্রাম পরমাণু সংখ্যাটা পেয়ে যাবে। যেমন আমরা বলতে পারি যে 32 গ্রাম ধরো তোমাকে অক্সিজেন দিয়ে দেওয়া হলো, দিয়ে তোমাকে বলা হলো যে এর মধ্যে কত গ্রাম পরমাণু অক্সিজেন আছে। তাহলে কি করবে, প্রদত্ত ভর যেটা দেওয়া হয়েছে অর্থাৎ 32 ডিভাইডেড বাই ওর পারমাণবিক ভর মানে হচ্ছে 16, তাহলে আসছে 2 গ্রাম পরমাণু। 2 গ্রাম পরমাণু এর মধ্যে রয়েছে, তার মানে গ্রাম পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। বা তোমাকে 42 গ্রাম নাইট্রোজেন দিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটা ধরো পাত্রে করে 42 গ্রাম নাইট্রোজেন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে এতে গ্রাম পরমাণু সংখ্যা কত। তাহলে যে ওজনটা দেওয়া হয়েছে ডিভাইডেড বাই তার পারমাণবিক ভর। নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত হবে, উপরে ভর সংখ্যা 14 থাকে, তার মানে এটা আসবে 3, অর্থাৎ গ্রাম পরমাণু সংখ্যা হবে 3, বা বলতে পারি 3 গ্রাম পরমাণু নাইট্রোজেন রয়েছে ওর মধ্যে। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা আশা করি বোঝা গেল, প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর করে দিলেই হয়ে যাবে। তাহলে আশা করি তিনটে বিষয় খুব সহজেই বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা একটা খুব ছোট্ট বিষয় দেখে নেবো, সেটা হচ্ছে কোনো মৌলের পারমাণবিক ভর, যেটা পারমাণবিক ভরের আরও দুটো নাম আছে জানো তো, এটা আগের ভিডিওগুলোতে আমি বলেছি, দেখবে পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, এবং তিনটে টোটাল নাম হয়। তিনটে জিনিসই কিন্তু একটা বিষয়কেই বোঝাচ্ছে। তাহলে কোনো মৌলের পারমাণবিক ভর এবং একটা পরমাণুর ভর, একটা পরমাণুর যেটা ভর, এটা নির্দিষ্ট একটা ভরকে বোঝাচ্ছে গ্রামে প্রকাশিত। তো যাই হোক, তাহলে কোনো মৌলের পারমাণবিক ভর আর একটা পরমাণুর ভর, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এটা অনেকের কনফিউশন থাকতে পারে, তার জন্য একটু বলে দিচ্ছি। দেখো কোনো একটা মৌলের পারমাণবিক ভর, যেটা পারমাণবিক ভরটা হচ্ছে একটা সিটিএল পরমাণু একের বারে অংশের তুলনায় যতগুণ ভারী। অর্থাৎ এটা একটা ধরো কোনো একটা মৌল, যেমন হচ্ছে আমরা অক্সিজেনকে উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি। অক্সিজেনের যদি আমরা পারমাণবিক ভর দেখি,
তাহলে আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাবো যে অক্সিজেনের পারমাণবিক ভর হবে অক্সিজেনের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর, অর্থাৎ একটা C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় একটা অক্সিজেন পরমাণু যতগুণ ভারী, অর্থাৎ এটা একটা তুলনামূলক সংখ্যা পাচ্ছি। দেখো পারমাণবিক ভর যেটা, সেটা একটা তুলনামূলক সংখ্যা, এটা কিন্তু অরিজিনাল ওয়েটটাকে বোঝাচ্ছে না, অর্থাৎ অরিজিনাল ভরটাকে বোঝাচ্ছে না, একটা C12 পরমাণুর সাপেক্ষে যতটা ভারী। এই জন্য পারমাণবিক ভরকে অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভরও বলা হয়, কারণ একটা সাপেক্ষে বের করা হচ্ছে তো। যাই হোক, অক্সিজেনের ক্যালকুলেট করলে পারমাণবিক ভর যেটা আসে, এর যেটা ভর সংখ্যা সেটাই আসবে, অর্থাৎ এটা 16 আসবে। যদি 8 ও 16 হয়, এই পরমাণুটা নাও, তাহলে এটার আসবে 16 পারমাণবিক ভরটা। এই 16 এটার কোনো একক নেই, দেখো 16 গ্রাম নয় কিন্তু। তার মানে কি, পারমাণবিক ভর হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা, যেহেতু তুলনামূলক সংখ্যা ভর বাই ভর মানে গ্রাম বাই গ্রাম কেটে যাবে, তার মানে এর কোনো একক থাকবে না পারমাণবিক ভরের। কিন্তু একটা পরমাণুর ভর যেটা হবে সেটা হচ্ছে ওর পারমাণবিক ভরটাকে যদি আমরা এমইউ দিয়ে দিই, মানে 16 এমইউ, এটা হবে একটা পরমাণুর অরিজিনাল ভর, অর্থাৎ এটা গ্রামে প্রকাশিত ভর। এমইউটাকে গ্রামে করা যায়, সেটা আগের ভিডিওটাতে দেখবে আমি আলোচনা করেছি, ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। 1 এমইউটাকে যদি গ্রামে করি 1.6605 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম, এক এমইউ সমান এই মানটা, তার জন্য এটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তার মানে এটাতে যা আসবে, যত গ্রাম আসবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে তত গ্রামই হবে অক্সিজেনের একটা পরমাণুর অরিজিনাল ভর। অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণুর ভর যা পাবে আর যেটা পারমাণবিক ভর, দুটো কিন্তু আলাদা জিনিস সম্পূর্ণ। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। মানে পারমাণবিক ভরটা হচ্ছে তুলনামূলক সংখ্যা, একটা পরমাণুর সাপেক্ষে বের করা হচ্ছে, সেটার কোনো একক নেই। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল যে ওজনটা, অ্যাকচুয়াল ভরটা, এবং এটার একক আছে দেখো গ্রাম, অর্থাৎ নির্দিষ্ট একটা ভর আমরা পাবো এর ক্ষেত্রে। তাহলে এটা বলা যেতে পারে যে মৌলের পারমাণবিক ভর এবং একটা পরমাণুর ভর কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এরপর একই রকম বিষয়গুলো আমরা আণবিক ভরের ক্ষেত্রেও দেখব। যদিও আণবিক ভর সম্পর্কেও আমি একটু রাফ আইডিয়া দিয়ে রাখছি, আগের ভিডিওগুলোতে যেটা দেওয়া হয়েছে একটু জাস্ট দিয়ে রাখছি। সেটা হচ্ছে আণবিক ভর কিভাবে ক্যালকুলেট করবে। যেমন হচ্ছে কোনো একটা অণু, ধরো H2O জলের অণু বা একটা অক্সিজেনের অণু, তাদের ক্ষেত্রে আণবিক ভর কীভাবে ক্যালকুলেট করবে না, যতগুলো পরমাণু থাকবে, যেমন অক্সিজেনের অণুতে অক্সিজেনের দুটো পরমাণু আছে, তাহলে 16কে আমরা 16 হচ্ছে এর পারমাণবিক ভর, একটা অক্সিজেন পরমাণুর যেটা পারমাণবিক ভর, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আণবিক ভরটা পেয়ে যাব। অর্থাৎ একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকবে, সেই পরমাণুগুলোর পারমাণবিক ভরের যদি সমষ্টি নিই, এটা এরকমভাবেও লিখতে পারতে 16 + 16, তাহলেও সে একই ব্যাপার হতো, আর 16 × 2 করলেও একই ব্যাপার হবে। যাই হোক, জলের ক্ষেত্রে তাহলে আণবিক ওজন বা আণবিক গুরুত্ব বা আণবিক ভর আমরা কীভাবে পাবো না, হাইড্রোজেনের দুটো আছে, দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের আমরা জানি 16, অর্থাৎ যতগুলো পরমাণু আছে সবার যদি আমরা পারমাণবিক ভরগুলোকে যোগ করে দিই, তাহলে আণবিক ভর বা ওজন বা গুরুত্ব আমরা পেয়ে যাব। এরকমভাবে আণবিক ভর বা ওজন বা গুরুত্ব বের করা হয়, আগের ভিডিওগুলোতে ডিটেলসে আমি বলেছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। এরপর একটা তোমাদের পরিচিত বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সংকেত ভর বা সংকেত ওজন। দেখো এই ভর আর ওজন এগুলো কিন্তু ফিজিক্সে একটু পার্থক্য হয়, কিন্তু কেমিস্ট্রিতে এগুলো একই জিনিসকে বোঝায়। ফিজিক্সে হয়তো ভর আলাদা হয়ে যায়, ওজন আলাদা হয়ে যায়, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে ভর থাক ওজন থাক সব একই জিনিসকে বোঝানো হয়। এই সংকেত ভর বা সংকেত ওজন সম্পর্কিত একটা কমন কোশ্চেন আশা করি অনেকেই শুনে আসো এবং অনেকেই করেওছো হয়তো, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 না বলে সংকেত ভর বলা হয় 58.5, এবং এর কারণ কি, এটা অনেকেই হয়তো করেছো, কিন্তু আমি এটাও শিওর যে অনেকের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই। তাহলে চলো তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। দেখো সংকেত ভর এবং আণবিক ভর এই বিষয়গুলো ঠিক কী জিনিস না, দেখো কোনো একটা পদার্থের আমরা যখন আণবিক ভর বের করি, যেমন একটু আগে আমরা H2 এর আণবিক ভর বের করছিলাম, তো সেটা H2 এর সংকেত থেকেই বের করছি আমরা। অর্থাৎ এইখানে আণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে হাইড্রোজেনের দুটো আছে 1 × 2, ঠিক আগের জিনিসটাই, প্লাস অক্সিজেনের জন্য 16, তাহলে টোটাল হচ্ছে 18, অর্থাৎ সংকেত থেকেই আমরা বের করলাম আণবিক ভরটা। তার জন্য এটাকে আমরা 18টাকে জলের ক্ষেত্রে আমরা আণবিক ভর বলতে পারি, সংকেত ভরও বলতে পারি। কিন্তু এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। কীরকম না, এমন কিছু পদার্থ আছে যাদের অণুর প্রকৃত অস্তিত্ব নেই, যেমন NaCl। NaCl আমরা লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম NaCl বলে কোনো অণুর কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। কেন নেই, তার কারণ NaCl এ কী কী থাকে আমরা জানি, দুই রকমের আয়ন থাকে, একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে Cl-।
আর যতগুলো আয়নীয় যৌগ সবার ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে যে দেখা যায় কি যে একটা Na+ এর চারদিকে ৬ টা Cl- আয়ন ওকে বেষ্টন করে থাকে। ৬ টা Cl- আয়ন কিভাবে বেষ্টন করে থাকে? না চারদিকে ৪ টে আয়ন থাকে, এগুলো খুব ক্লোজ প্যাকড থাকে। ক্লাস 12 এ গিয়ে তোমরা কঠিন পদার্থের এরকম স্ট্রাকচার গুলো শিখবে। আচ্ছা NaCl এর এখন জাস্ট এইটুকু দেখে রাখো। NaCl এর Na+ একটা চারদিকে ৬ টা Cl- থাকে। এখানে আমি ৪ টে এঁকেছি, চারদিকে ৪ টা। আরেকটা কিভাবে থাকে? একটা উপরে থাকে, মানে এই যে তলটা পেলাম, এই তলটার উপর দিকে Na+ এর উপরে একটা, আরেকটা ওই ভিতরের দিকে নিচের দিকে থাকে। অর্থাৎ একটা উপর দিকে, একটা নিচের দিকে। তাহলে উপর দিকে তো আঁকা যাবে না, ওইজন্য আমি আঁকছি নাই। আসমানে আঁকা সম্ভব নয়। আরেকটা ভিতরের দিকে থাকবে। যাই হোক একই রকমভাবে Cl- এর চারদিকে ৬ টা Na+ থাকবে। Cl- এর চারদিকে ৪ টে Na+ আর একটা উপরে একটা নিচে থাকবে। টোটাল ৬ টা থাকবে। একই রকমভাবে এই Cl- টার চারদিকে আবার ৬ টা Na+ থাকবে। চারদিকে ৪ টে, একটা উপরে একটা নিচে। এইভাবে পরপর চলতে থাকে। এই Na+ টার চারদিকেও ৬ টা Cl- থাকবে। চারদিকে ৪ টে দেখো। Na+ টার চারদিকে ৪ টে আছে, আর একটা উপরে একটা নিচের দিকে। অর্থাৎ এইভাবে পরপর চলতে, চলতে একটা বৃহদাকার গঠন তৈরি করে আমরা বলতে পারি। অর্থাৎ এগুলোকে জায়ান্ট মলিকিউল বলা হয়। তার মানে কি এক্ষেত্রে দেখো স্পেশালি একটা Na+ আর একটা Cl- এরকম কিন্তু বন্ধন নেই। অর্থাৎ অনেকগুলো Na+ অনেকগুলো Cl- একসাথে আছে। তাহলে আমরা NaCl কেন লিখি সংকেতটা? তার কারণ হচ্ছে যদি রেশিও করো তাহলে ওই যে বললাম একটা Na+ এর চারদিকে ৬ টা Cl-, একটা Cl- এর চারদিকে ৬ টা Na+, অর্থাৎ রেশিও করলে 1:1 আসবে। যে কারণে 1 আর 1 লিখে দেওয়া হয়। যে কারণে এর সংকেতটা এরকম লেখা হয়, কিন্তু বাস্তবে এইরকম অণু নেই। জলের ক্ষেত্রে কিন্তু এরকম অণু আছে। কারণ জলের ক্ষেত্রে দেখবে সমযোজী বন্ধন হয়। এগুলো পরেও আলোচনা হবে। আর আগেও তোমরা হয়তো মাধ্যমিক লেভেলে পড়ে এসছো। জলের ক্ষেত্রে H2O এইভাবে দুটো হাইড্রোজেন অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন করে থাকে। অর্থাৎ একটা জলের অণুর বাস্তব অস্তিত্ব রয়েছে। কিন্তু একটা NaCl মানে একটা Na+ আর একটা Cl- এর বাস্তব কোনো অস্তিত্ব নেই। তাহলে যার অণুর বাস্তব অস্তিত্ব নেই তার আণবিক ওজন কি করে আসবে? যে কারণে NaCl এর ক্ষেত্রে আমরা আণবিক ওজন কথাটা না বলে এটাকে সংকেত ওজন বলতে পারি বা সংকেত ভর বলতে পারি। সংকেত ভর যদি আমরা নির্ণয় করি সেই একই প্রসেস। সোডিয়ামের জন্য আসছে 23, সোডিয়ামের ভর সংখ্যাটা আসবে 23 প্লাস ক্লোরিনের অলরেডি আমরা দেখেছি 35.5, তাহলে টোটাল আসছে 58.5। অর্থাৎ NaCl এর ক্ষেত্রে আণবিক ভর না বলে সংকেত ভর বলাটাই ভালো, কারণ NaCl এর বাস্তব কোনো অণুর অস্তিত্ব নেই। যে ক্ষেত্রে জলের ক্ষেত্রে আমাদের বাস্তব অস্তিত্ব রয়েছে, তাহলে জলের ক্ষেত্রে আণবিক ভর কথাটা ইউজ করা যাবে। যতগুলো আয়নীয় যৌগ আছে সবার ক্ষেত্রেই দেখবে, যেমন NaCl শুধু নয়, KCl হতে পারে বা তোমার CaCl2 হতে পারে, যে কোনো আণবিক যৌগের ক্ষেত্রে এরকম সংকেত ভর বলাটাই যুক্তিযুক্ত, কারণ এদের অণুর বাস্তব অস্তিত্বই নেই, তো তাহলে আণবিক ওজন আসবে কোথা থেকে? আশা করি বিষয়টা খুব সহজেই বুঝতে পারলে। এরপরে চলো সেই পারমাণবিক ভরের মতো আণবিক ভরেরও আমরা ৩টে টার্ম একটু দেখে নিই। দেখো পারমাণবিক ভরের মতো আণবিক ভরেরও ৩টে টার্ম আমরা লিখে ফেলেছি। একটা হচ্ছে গ্রাম আণবিক ভর, গ্রাম অণু, এটার আরেকটা নাম আছে গ্রাম মোলও বলা হয় একে। আরেকটা হচ্ছে গ্রাম অণুর সংখ্যা। বিষয়গুলো সেই একই রকম আগের মতোই হবে। যেমন গ্রাম আণবিক ভর আমরা কাকে বলবো? যে কোনো একটা পদার্থের, এক্ষেত্রে শুধুমাত্র মৌলের বলবো না, কারণ অণুটা যৌগেরও হতে পারে। পরমাণুটা শুধুমাত্র মৌলের হয়, কিন্তু অণুটা মৌলেরও হয়, যৌগেরও হয়। তাহলে কোনো একটা পদার্থের মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের, যেমন হচ্ছে অক্সিজেনের, যেটা ওর আণবিক ভর হবে। অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর কত হবে? দুটো অক্সিজেন পরমাণু আছে মানে 16 দুগুণে 32, তাহলে 32 হচ্ছে ওর আণবিক ভর। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে চলে আসবে গ্রাম আণবিক ভর, অর্থাৎ এটা একটা ওজনকে বোঝাচ্ছে, সেই আগের মতোই বিষয়। একই রকমভাবে নাইট্রোজেনের যদি আমরা দেখি, নাইট্রোজেনের হচ্ছে 14 দুগুণে 28 আসবে, তাহলে 28 গ্রামটাকে বলা হবে ওর গ্রাম আণবিক ভর। ধরো কার্বন ডাইঅক্সাইডকে যদি দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের 16 করে দুটো আছে, 16 দুগুণে 32 আর 12 44, টোটাল হচ্ছে 44 গ্রাম আসছে। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে ওটা ওর গ্রাম আণবিক ভর, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। একই রকমভাবে গ্রাম অণু বিষয়টাও আমরা দেখতে পারি, এটা সেই পদার্থটাকে বোঝায়, অর্থাৎ যে পরিমাণ পদার্থটা 1 গ্রাম আণবিক ভর থাকবে সেটাই হচ্ছে তার 1 গ্রাম অণু, বা এর আরেকটা নাম আছে গ্রাম মোল। তার মানে 1 গ্রাম মোল অক্সিজেন বা 1 গ্রাম অণু অক্সিজেন সমান আমরা বলতে পারি 32 গ্রাম অক্সিজেন। আবার 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড সমান বলতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ দেখো পদার্থটাকে বোঝাচ্ছে, এটা নির্দিষ্ট পরিমাণে একটা পদার্থকে বোঝাচ্ছে, এটা ওজনকে বোঝাচ্ছে না, ওই পদার্থটাকে বোঝাচ্ছে। সেই যে প্রশান্তের উদাহরণটা দিলাম একই রকম। আবার দেখো 1 গ্রাম অণু
H2O অর্থাৎ জল বা 1 গ্রাম মোল জল সমান হচ্ছে 18 গ্রাম জল, এটা আমরা বলতে পারি। অর্থাৎ গ্রাম অণু বা গ্রাম মোল যেটা, এটা পদার্থটাকে ইন্ডিকেট করবে। নেক্সট আমরা আসবো গ্রাম অণুর সংখ্যা বিষয়ে। দেখো গ্রাম অণুর সংখ্যাটা কি আগের মতো একই ব্যাপার, প্রদত্ত ওজন বাই গ্রাম আণবিক ওজন যদি আমরা করে দিই তাহলে গ্রাম অণুর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে গ্রাম অণু সংখ্যা সমান আমরা বলতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর বা গ্রাম আণবিক ভর বলতে পারো। যাই হোক একই ব্যাপার আসবে। যেমন হচ্ছে ধরো তোমাকে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো, একটা পাত্রে করে তোমাকে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে। এখন বলা হলো কত গ্রাম অণু তাহলে তোমাকে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো বা কত গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো, মানে গ্রাম অণুর সংখ্যাটা তোমাকে বের করতে বলছে। তাহলে কি করবে, এটাতে যেটা দেওয়া হয়েছে প্রদত্ত ওজন ডিভাইডেড বাই তার আণবিক ওজনটা করে নেবে, অর্থাৎ 2 আসবে। বা ধরো তোমাকে একটা পাত্রে করে বা একটা গ্লাসে করে 44 গ্রাম জল দেওয়া হয়েছে, একদম মেপে তোমাকে 44 গ্রাম জল দেওয়া হলো। তাহলে তোমাকে বলতে বলা হচ্ছে এর মধ্যে কত গ্রাম অণু জল আছে। কিভাবে করবে না, যেটা তোমাকে যত গ্রাম দেওয়া হয়েছে ডিভাইডেড বাই তার আণবিক ভরটা, আণবিক ভর দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে। এটা দেখবে 2.5 আসবে। তার মানে জলের গ্রাম অণু সংখ্যাটা পাবে তুমি 2.5। আশা করি বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারছো। এখানে একটা এক্সট্রা টার্ম পাবে যেটা হচ্ছে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বিষয়টা কি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা সাধারণত গ্যাসের ক্ষেত্রেই পরিমাপ করা হয় এবং গ্যাসের ক্ষেত্রে এটা খুব বেশি কার্যকারী। কীরকম গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে দেখো গ্যাসের আয়তন মানে কি করতে হবে, প্রেসার আর টেম্পারেচার আগেই ফিক্সড করে দিতে হবে কনস্ট্যান্ট, অর্থাৎ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়। যেখানে গ্যাসের আয়তন আসবে আগেই বলেছি প্রেসার টেম্পারেচারকে আগে ফিক্সড করে দিতে হবে, কারণ ওই দুটো যদি ভ্যারি করে যায় কোনো মতে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের আয়তনও পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি ব্যাপারটা একটু বলে দিই, দেখো যে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রাতে কোনো একটা গ্যাসের 1 মোল বা 1 গ্রাম অণুর যেটা আয়তন হচ্ছে সেটাই হচ্ছে তার গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন। 1 গ্রাম অণুর যে আয়তনটা বা 1 গ্রাম মোলের যে আয়তনটা সেটাই হচ্ছে গ্রামাণবিক আয়তন। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের যেটা আয়তন পাবে, এটা একটা নির্দিষ্ট আয়তন পাবে। সেই আয়তনটাকেই বলা হবে কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন। একই রকমভাবে 1 গ্রাম অণু অন্য যেকোনো গ্যাস নাও, ধরো অক্সিজেন নিলে অক্সিজেনের যে আয়তন পাবে সেটা হচ্ছে অক্সিজেনের গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন। প্রত্যেকের 1 গ্রাম অণু মানে কিন্তু গ্রামগুলো একই হবে না। 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড তার মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন। এটা আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন। সেক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে আবার বলতে পারি আমরা 32 গ্রাম অক্সিজেনের যে আয়তনটা হবে। আয়তনটা গ্রামগুলো আলাদা হচ্ছে কিন্তু আয়তনটা দেখা যাবে সবার একই রকম হবে, অর্থাৎ 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কিন্তু সেম হবে। 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের যে আয়তন পাবে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে, ওই টেম্পারেচার প্রেসারটাতেই 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন একই আসবে। 1 গ্রাম অণু অন্য যে কোনো গ্যাসের আয়তন, হাইড্রোজেন গ্যাসের আয়তন একই আসবে। অর্থাৎ সকল গ্যাসের মোলার আয়তন কিন্তু একই আসবে। ভরটা আলাদা হতে পারে কিন্তু আয়তনটা সকল গ্যাসের ক্ষেত্রে একই আসবে যখন পরিমাণটা 1 গ্রাম অণু নেওয়া হবে। অর্থাৎ 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন সেটাই হচ্ছে মোলার আয়তন, এটা সকল গ্যাসের ক্ষেত্রে একই হবে। এবং এই টেম্পারেচার প্রেসারটাকে যদি আমরা এসটিপি করে দিই, এসটিপি বলতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অথবা এটার আরেকটা নাম আছে এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। যাই হোক এসটিপি যেটা, এসটিপিটা টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেটা টেম্পারেচার 0 ডিগ্রি আর প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই টেম্পারেচার আর প্রেসারটাকে এসটিপি বলা হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা ক্যালভিন স্কেলে বললে 273 ক্যালভিন, আর প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা যদি পারস্তম্ভ দিয়ে বলো 76 সেন্টিমিটার পারস্তম্ভ, 76 সেন্টিমিটার এইচ। এই টেম্পারেচার আর প্রেসারটাকে এসটিপি বলা হচ্ছে। তাহলে এসটিপি বা এনটিপিতে 1 গ্রাম অণুর যে কোনো গ্যাসের আয়তন দেখা গেছে মেজার করে 22.4 লিটার, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার আসবে। মানে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের আয়তন আসবে 22.4 লিটার, 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তনও আসবে 22.4 লিটার, 1 গ্রাম অণু হাইড্রোজেনের আয়তনও আসবে 22.4 লিটার। এই ইনফরমেশনটা খুব ভালো করে রাখবে, কারণ অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা কিন্তু ভালো রকম কাজে লাগে। অর্থাৎ 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে, অর্থাৎ প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। সকল গ্যাসেরই কিন্তু একই হবে, তার আণবিক ওজন যাই হোক না কেন। তাহলে এই যে তোমাদের পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব এবং আণবিক ভর বা ওজন বা গুরুত্ব, এই যে দুটো পোর্শন তোমাদেরকে পড়ানো হলো, এই দুটোর থেকে দেখবে বইয়ে পরিচ্ছেদে অনেক কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের অ্যান্সারও করে দেওয়া থাকতে পারে। তাহলে ওই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে
বা সালের কোশ্চেনগুলো দেখতে পারো, বিগত বছরে যে কোশ্চেনগুলো এসছে এই দুটো পোর্শন থেকে সেই কোশ্চেনগুলো একটু ট্রাই করে দেখতে পারো। প্র্যাকটিস করে রাখতে পারো। প্র্যাকটিস করলে কি হবে, আগের থেকেই তোমরা কিন্তু তৈরি থাকবে। আর আমিও চেষ্টা করব ডেসক্রিপশনের লিংকের মধ্যে যদি কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য করে দেয়া যায়। তাহলে আশা করি আজকের ক্লাসটাও অন্য দিনের মতোই তোমাদের সহজ লাগলো। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।